আর তুমি যদি ভিসা রেশিওর কথা যদি বলো, ভিসা রেশিওর কথা হচ্ছে বাংলাদেশের 70% মানুষ হয়তো বা জানে না যে অন ভিসাটা কি। না, তুমি ইনফরমেশন থাকলেও তুমি বাংলাদেশে এরকম এজেন্সি পাবা না তো। তুমি কয়টা রাইট, এজেন্সি রাইট। এরকম কাজ করে তুমি একটু আমাকে বলবা। 50 grand তুমি পেলা, এটা কিন্তু খারাপ না। এটা এটা সাকিব, হিউজ হিউজ বলতে Huge, অনলি হ্যাঁ? 1 ইয়ারের মধ্যে তো মানে অনলি 8,000 ইনভেস্ট করে 50,000 সেখান থেকে নিয়ে আসা, এটা বিজনেসও মানে। আসসালামু আলাইকুম, আমি হুমায়ুন। হুমায়ুন রশিদ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আমরা যেহেতু এই যে চ্যানেল, এই চ্যানেলের মধ্যে স্টাডি অ্যাব্রোড নিয়ে বা দেশের বাইরে বিদেশে যারা পড়াশোনা করতেছে বা যারা বিভিন্ন কাজে আছে তাদেরকে নিয়ে আসতেছে এবং প্রত্যেকের এক্সপিরিয়েন্স আমরা শেয়ার করতেছি। সো আশা করি এই জিনিসগুলো আপনাদের কাজে লাগতেছে। তারই ধারাবাহিকতায় আমার যে ব্যাচমেট, আমরা একসাথে ব্যাচেলর কমপ্লিট করেছি ইন্ডিয়া থেকে। সো ও এখন ইউএসএ তে থাকে, ওইখানে অ্যাকচুয়ালি ট্রেনিং করতেছে, কমপ্লিট করতেছে। সো ওর অলরেডি 1 বছরের মতো হয়ে গেছে। সো আমাদের ওর কাছ থেকে জানার বা শিখার বা বোঝার অনেক কিছু আছে। সো আজকে আমি তাকে নিয়ে আসছি। আমি আশা করি যে আমরা তার কাছ থেকে শুনবো এবং আমরা যাতে ওই শোনা জিনিসগুলা থেকে কিছু জিনিস আমরা আমাদের জীবনে শিক্ষণীয় হিসেবে পাই, এবং যাতে করে আমাদের ইন ফিউচার যখন আমরা আমাদের প্রসেস করব কোনো সমস্যা না হয়, এই জিনিসগুলোর দিকে আমরা ফোকাস রাখবো। সো তাহলে শুরু করা যাক। সো সাকিব, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি অবস্থা রিফাত? আমার অবস্থা এই তো চলতেছে কোন রকম। আমি আমি আসলে বেসিক্যালি যখন শুরু করি, এর আগেও যখন শুরু করছি, আমি নিজে অন্তত 1-2 মিনিট কথা বলি, তারপরে স্টেজটা তোমার, তুমি তোমার হ্যাঁ, মতো ইটস করে ফাইন। বলবা। সেই হয় আর কি। তারপর আমি প্রথম যে বিষয়টা, সেটা হলো বাংলাদেশে তোমার অ্যাক্টিভিটিস কি ছিল, বা বাংলাদেশে কোথায় থেকে তুমি আসছো বা কি, এটা যদি একটু শেয়ার করতা। আমি আসলে আমার হোম টাউন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। তো আমি মেইনলি ওই জায়গাতেই আর কি আমি আমার গ্রো আপ হওয়া আর কি। আমার ছোট থেকে বড় হওয়া ওই জায়গাতেই। তো আমার স্কুল কলেজ সব আমার ব্রাউনবাড়িতেই ছিল। তারপর আমার 12th কমপ্লিট করার পরে তারপর আমি তোমার ইন্ডিয়াতে চলে গেছিলাম এলপি তে স্টাডি করার জন্য। যেহেতু আমরা একসাথে স্টাডি করছি, তো স্টাডি সম্পর্কে আর কিছু না বলি। তো গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছিল 2022-এ। তো গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে আমি অনেকটা ট্রাই করছিলাম, মানে এরকম কোন একটা এজেন্সি দ্বারা আর কি কথাবার্তা বলার, যে আমি একটু বাহিরের দেশে যাওয়ার ট্রাই করবো। আমার প্রথমে চাচ্ছিলাম যে আমি একটু ফ্রান্সের দিকে কিংবা আহ, অন্যান্য দিকে আর কি, মানে ইউরোপ কান্ট্রির দিকে আর কি একটু মুভ করার। বাট আমি নিজেও জানতাম না আমি কোন সময় ইউএসএ আসবো। সো ইটস ইটস কাইন্ড অফ ড্রিম। সো এট লিস্ট তুমি ইউএসএ তে আছো। সো ইউএসএ তে তুমি আসলে এই জার্নিটার কিভাবে মানে সম্পূর্ণ করলা? বিকজ ওই যে তুমি একটা কথা বললা যে আমার ইউরোপ ড্রিম ছিল, আমি এখন ইউএসএ তে আছি। সো এই ড্রিমটা ফিল আপ তুমি করলা কিভাবে? মানে এটা আসলে জানাটা দরকার যে তুমি আসলে কিভাবে এখানে পৌঁছাইলা। এবং আমি আমি একটু মেনশন করি, আমি যতটুকু জানি তুমি ওইখানে ট্রেনিং করতেছে, এবং তোমাকে ইউএস এর যেখানে তুমি ট্রেনিং করতেছো তারা তোমাকে পে করতেছে, এবং আমি যতটুকু জানি যে দেয়ার হ্যাভ লটস অফ অপরচুনিটি। সো এইটা কিভাবে অসাধ্যটা সাধন করলা? আচ্ছা। আমি আমি বলছিলাম যে আমি 2022 সালে যখন আমি আবার করোনার প্যান্ডেমিক সিচুয়েশন পরে যখন আবার ভার্সিটি খোলার কথা ছিল, তখন আমি আবার 2022 সালে আমি আবার ইন্ডিয়াতে ব্যাক করি। আমার একটাই কারণ ছিল যে এরকম একটা কোনো এজেন্সি আমি খুঁজে বের করব যারা কিনা এরকম আর কি, মানে J1 কিংবা ট্রেনিশিপ বা ইন্টার্নশিপ যেটাই বলো, তারা এটা নিয়ে আর কি কাজ করে। তো আমি ওনাদের সাথে কথা বলতে, আমি কয়েকটা এজেন্সির সাথে কথা বলার পরে তারা বলল যে তারা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে কাজ করবে না। তো আমার মাইন্ড তখন অনেক ছোট হয়ে গেল। তো আমি বললাম যে আমি একটু পড়াশোনা করলাম ইন্ডিয়াতে, তো পড়াশোনা করার পরেও কেন এরকম করা হলো। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাই। পরে আমি আমার দেশে ব্যাক করি 2022 এসে মিডে, মানে আগস্ট, হ্যাঁ এরকমই। ব্যাক করার পরে তারপরে আমি কিছুদিন আমি মানে আইএলটিএস করার চেষ্টা করি। আমি ভাবছিলাম যে আমি স্টুডেন্ট ভিসায় আমি আরকি আসবো ইউএসএ তে। কারণ আমার একটা ফ্রেন্ড আমাকে বলছিল, "তুই ইউএসএ তে আস, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে।" আমি বলি, "আচ্ছা ঠিক আছে।" তো আ আমি স্টুডেন্ট পারপাস এর জন্য আরকি আমি আইএলটিএস করতেছিলাম। আইএলটিএস করার পরে আইএলটিএস এ মানে একদম মিড পর্যায়ে তো আমি একটা জব অফার পেলাম যশোরে।
যশোর আইটি পার্ক হোটেল অ্যান্ড রিসোর্টে। তো আমি ওই জায়গায় চলে গেলাম। ওই জায়গায় আমার ১ বছরের একটা কর্মরত একটা এক্সপেরিয়েন্স আছে। তো এর মাঝামাঝি সময়ে আমি একটা এজেন্সি সম্পর্কে একটা খবর পেলাম যে তারা বাংলাদেশী পাসপোর্ট নিয়েও কাজ করে। মানে এটা আসলে হচ্ছে কি আ পাসপোর্টটা আসলে বিষয় না। ঠিক আছে? মানে এটা হচ্ছে এমন একটা প্রোগ্রাম কালচারাল এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম। তো কালচারাল এক্সচেঞ্জ ভিজিটর এটা সবার জন্য উন্মুক্ত। ঠিক আছে? তো তারপরে আমি ওই এজেন্সির সাথে একটু কথাবার্তা বললাম। এজেন্সির সাথে কথা বলার পরে আ ওই এজেন্সিরা বলল যে, "হ্যাঁ, তুমি অ্যাপ্লিকেবল, আ তুমি করতে পারবা।" ওকে, আচ্ছা ঠিক আছে, আমি করব। তো আ তারাই আমাকে আরকি এই প্রসেসটা সম্পর্কে বলল। তো প্রসেসটা হচ্ছে আ উনাদেরকে একটা মানে প্রাথমিক একটা পেমেন্ট করতে হয়। মানে ফার্স্ট এ যারা স্টার্টিং টা করবে। মানে এটা হচ্ছে রেজিস্ট্রেশন বলে আরকি। মানে উনাদের ভাষায় এটা আরকি রেজিস্ট্রেশন। তো উনাদের একটা রেজিস্ট্রেশন করতে হয়। ওই রেজিস্ট্রেশনটা করার পরে আ তারপরে তোমার ইন্টারভিউর জন্য আরকি তোমার আরেকটা পেমেন্ট করতে হয়। তারাই তোমাকে ইন্টারভিউ ম্যানেজ করে দিবে। হোটেলকে মানে অনেকগুলো হোটেল আছে এই জায়গায়। তো আ ফ্র্যাঞ্চাইজড হোটেল আছে। তারপরে যেমন আমি এখন আ এটা ফ্র্যাঞ্চাইজড হোটেল না, বাট এই ওয়েস্ট ভার্জিনিয়া কিংবা এই দিকের মধ্যে সবথেকে বড় রিসোর্ট হচ্ছে এটা। 5 স্টার রিসোর্ট এটা। তো তারা এরকম অনেক হোটেল নিয়ে কাজ করে। আচ্ছা, ও কাজ কিন্তু করে ওই এজেন্সি না। কাজ করে হচ্ছে আমাদের স্পন্সর কোম্পানি। যারা কিনা আমাদেরকে সিড করে। হ্যাঁ? তো এই এজেন্সি কি করে? এজেন্সি আমাদের কাছ থেকে মানে টাকাটা নেয়। ওডিসির কাছে নিয়ে যায় আমাদেরকে। মানে আমাদের স্পন্সরের কাছে আমাদের সব ডকুমেন্টস গুলো পৌঁছায় দেয়। ওই স্পন্সর আমাদেরকে হোটেল খুঁজে দেয়। ওই হোটেল খুঁজে দেওয়ার পরে ওই হোটেলে আমাদেরকে ইন্টারভিউ দিতে হয়। ইন্টারভিউতে সিলেক্ট হওয়ার পরে ওই হোটেল আমাদেরকে অফার লেটার দিবে। অফার লেটার দেওয়ার পরে ওই ওডিসি ইন্টারন্যাশনাল মানে আমাদের যে আ স্পন্সর, ওই স্পন্সর স্পন্সর কোম্পানি। আমাদেরকে, হ্যাঁ, স্পন্সর কোম্পানি আমাদেরকে ট্রেনিং প্ল্যান দিবে। ওই ট্রেনিং প্ল্যান পাওয়ার পরে হোটেল আমাদেরকে ডিএস 2019 দিবে। ওই 2019 টাই হচ্ছে মানে আমাদের এটা কাইন্ড অফ আ সিমিলার টু আমাদের I-20। সবকিছু। হ্যাঁ, আমাদের ওই I-20। হ্যাঁ, ডিএস 2019 টাই আমাদের সব। কারণ ওইটার উপর ভিত্তি করে আমাদেরকে ভিসা দেয়। আর তুমি যদি ভিসার ইস্যুর কথা যদি বলো, ভিসার ইস্যুর কথা হচ্ছে বাংলাদেশের 70% মানুষ হয়তোবা জানে না যে ভিসাটা কি। এটা 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 কাইন্ড অফ ট্রুথ। এটা এটা বাংলাদেশের 70% মানুষজন বললে ভুল হবে। আমি অনেক ঘাটাঘাটি করছি, অনেক নাড়াচাড়া করছি। এবারে বাংলাদেশের হিউজ পরিমাণে এজেন্সির সাথে আমি কানেক্টেড। হ্যাঁ, দে ডোন্ট নো অ্যাবাউট J1 ভিসা। তারা একটা জিনিস রিয়েলি জানে ডোন্ট F1, নো F2, অ্যাবাউট B1, ইট। B2 এবং টুরিস্ট। Yeah. দ্যাটস অল। So, the most interesting thing is uh, B1, B2 এটা আসলে মানে আগেও মানুষ এটা জানতো না। ঠিক আছে? B1, B2 এই লাস্ট 1 year or 2 year like they are talking about it, but before they are really unknown about it. Like they didn't know about it. Like what kind of visa is this? And আমি যখন J1 ভিসাটা যখন আমি এপ্লাই করছি তখন তারা আমাকে মানে কনসুল আমাকে বলছিল আপনার I-20 দেন। আমার তো I-20 নেই। আচ্ছা ঠিক আছে, যেটা আছে ওইটাই দেন। তারপর দিলাম। দেওয়ার পরে উনি ছিল ইন্ডিয়ান। কনসুলেটটা ছিল ইন্ডিয়ান। তো উনি ডিএস 2000 টা নিল, নিয়ে তারপরে একটু কোয়েশ্চেন তো করলই। তুমি তো জানো কি কোয়েশ্চেন করে। আমারে আ আমার আমার কপাল মেবি অনেক ভালো ছিল। আমারে জাস্ট একটা সিঙ্গেল কোয়েশ্চেন করছে যে, "হোয়াট ইস ইউর প্রোগ্রাম?" দ্যাটস অল। অলরাইট। সো দ্যাটস অল লাইক সে সে সেও মোটামুটি ভালো করে মনে হয় জানতো না, কিংবা জানে আমি সঠিক জানি না। সে জানে, অবশ্যই জানে। সে কি করলো আ কাগজটা নিল হয়তোবা ওই যে আমাদের একটা রুলস থাকে। এটা তো তুমি হয়তোবা জানো। তোমার তাও তুমি তো পাও নাই এটা। 212E, যে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 2 ইয়ার্স হোম রেসিডেন্সি। সো এটা কিন্তু একটা ম্যান্ডেটরি একটা জিনিস। এটা আমাদের অবশ্যই এটা মেইনটেইন করতে হয়। আর এটা মানে এটা রিমুভও করা যায়। এটা রিমুভ করার জন্য ওয়েভারের জন্য এপ্লাই করতে হয়। যদি কেউ চায় যে আমার একটু স্টাডি একটু দরকার
বা আমি একটু মাস্টার্স কিংবা আমি একটু হাই গ্র্যাজুয়েশন এর দিকে আমি একটু আগাবো। তো তখন দেখা গেল যে এটা আমি একটু রিমুভও করতে পারি ওয়েভার এর মাধ্যমে। তো এটা আসলে কোনো বিশাল ফ্যাক্ট না। তো উনি ভিতরে গেল। ভিতরে যাওয়ার পরে আমাকে আসলো। আসার পরে বলতেছে, "ওকে, কংগ্রাচুলেশন ইউ গট ইউর ভিসা।" আসলে ওকে, থ্যাংক ইউ। সো আচ্ছা, এই রহস্যটা আমার একটু বলো। সেটা হলো আমি ওকে, ইন্ডিয়ার অনেক ইন্টারভিউ দেখছি। মানে হ্যাঁ, যারা ভিসা পাইছে তারা এক্সপেরিয়েন্স শেয়ার করছে। এই যে J1 ভিসা একটা স্পেসিফিক জিনিস ঘটে, এটা কিন্তু আগে বোঝা যায়। কিভাবে বোঝা যায়? যে যখন কনসুলার একটা কাজ করে যে ফর্মটা নিয়ে ভিতরে যায়, দ্যাট মিন্স হ্যাঁ। তোমার ভিসা হয়ে গেছে। মানে এটা রহস্যটা কি? ওরা ভিতরে যে এটা কি এমন কি করে? তোমার কি মনে এটা হয়? মেবি এটা মেবি তারা সেটাই আমি বলতেছিলাম যে কারণ বাংলাদেশে যেসব কনসুলার আছে আমার মনে হয় না তারা উম রেগুলার বেসিসে কিংবা ডেইলি বেসিসে তারা একটা করে হলেও জে ওয়ান মানে অ্যাপ্লিকেন্ট পায়। আমার মনে হয় না। ঠিক আছে? যেমন আমার ১ বছর হয়ে গেছে। ঠিক আছে? আমার ১ হুম, বছর পরে তুমি এপ্লাই করছো। তাই হুম। না? তো আ মেবি। এই এর এর মাঝখানের সময়ে আমি আমার মনে হয় না হিউজ পরিমাণে কোনো অ্যাপ্লিক্যান্ট এই জায়গায় অ্যাপ্লিকেশন করছে। তাও এই জে ওয়ান ভিসাতে। তো এটা আসলে একটু বলা মুশকিল বাট তারা তো কনসুল তাদের অবশ্যই জানা উচিত কিংবা তারা হ্যাঁ, হয়তোবা হ্যাঁ। জানে। বাট মেবি তারা একটু কনফিউজ যে আমরা তো এরকম দেখিনি। তবে একটু কমই দেখছি। তো আ এটা কি এপ্রুভ করা যায় কিনা? তো তাদের প্রশ্নটা হয়তোবা ভেতরে এরকমই থাকতে পারে। আমরা রাইট। আমরা জাস্ট খালি একটু গ্যাসই করতে পারি আর কিছু না। ওটাই। তাহলে তো একটা জিনিস মনে হয় যে এই যে কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রামটা, এই হ্যাঁ, প্রোগ্রামটা তো বাংলাদেশের যারা স্টুডেন্ট আছে, হুম, বাংলাদেশে কারণ বিভিন্ন প্রোগ্রাম চলে। আমরা না হয় হুম, ট্রেনি প্রোগ্রামে গেছি, ট্রেনি হিসাবে হোটেলে। হ্যাঁ, সো যারা বাংলাদেশে বিভিন্ন মানে ইউনিভার্সিটি থেকে হোটেল হুম, ম্যানেজমেন্টের উপর ব্যাচেলর করতেছে। সো তাদের হ্যাঁ, জন্য তো এটা একটা বড় অপরচুনিটি। বিকজ ইউএসএ টা অবভিয়াসলি। অবশ্যই তো একটা ড্রিমের মতো। বাট আমরা প্রসেসটা জানি না। দ্যাটস হুম, আমরা কেউ গ্র্যাব করতে পারতেছে না। আমরা হয়তো ইন্ডিয়াতে থাকছি, আমরা হ্যাঁ, পড়াশোনা করছি, যে কারো থ্রুতে হোক জিনিসটা জানছি। জানার হুম। পর অ্যাপ্লিকেশন করে আমরা হয়তো ভিসাটা নিয়ে যাইতেছি বা ওইখানে থাকতেছি। কিন্তু বাংলাদেশের অনেকে যারা জানে না, যারা অলরেডি ব্যাচেলর কমপ্লিট করছে হোটেল ম্যানেজমেন্ট থেকে। সো তাদের আচ্ছা, জন্য কেমন হইতে পারে এই জিনিসটা? এই জিনিসটা হচ্ছে কি আমি যে এই এজেন্সি দ্বারা আমি যে অ্যাপ্লিকেশন করছি, আমিও কিন্তু ভিতরে অনেক ভয়ে ছিলাম যে আসলে কি এজেন্সিটা কি আ ট্রাস্টেবল? মানে আ তুমি তো বুঝোই। কারণ দেশের জন্য ৳৮ ৮,০০,০০০ কিংবা এরকম একটা টাকা মানে মোটামুটি একটা ভালো টাকা। তো আ রাইট। আমি আসলে একটু কনফিউজ ছিলাম। যে আসলে তারা কি আসলেই কি কাজ করবে? নাকি? তো দেখলাম কি যে তারা মোটামুটি বিশাল বড় একটা এজেন্সি। তাদের ভালো জায়গায় হাত আছে। মানে ভালো লোকদের সাথে ভালো এজেন্সির সাথে কিংবা ভালো আ তোমার স্পন্সর কোম্পানির সাথে কানেকশন রয়েছে। তো ওই জায়গায় বিশ্বাস না করার কোনো ওয়ে আমি দেখি না। তবে আ তারপরেও একটু যাচাই করা ভালো। যদি জোজো ইন্টারন্যাশনাল যদি হয়, তাহলে অন্য যদি কোনো এজেন্সি যদি হয়, তাহলে আমি বলব আরেকটু ডাবল চেক করা। কারণ আমি আসছি জোজো দিয়ে। তো আমি জোজো সম্পর্কে জানি। ঠিক আছে? তো অন্য আরেকটা মানে তুমি তো জানোই ইন্ডিয়াতে কত ধরনের এজেন্সি আছে। ইন্ডিয়াতে আ এই যে কি যে বলে? ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল তারপরে আরেকটা কি যে ছিল? আরো অনেকগুলো আছে যারা হ্যাঁ, J1 হ্যাঁ, নিয়ে কাজ করে। হ্যাঁ। তো তারা কিন্তু তখন কিন্তু বলছিল যে তারা বাংলাদেশ পাসপোর্ট নিয়ে কাজ করবে না। বাট আসলে এটা কোন ম্যাটার করে না। কেন করে না? আ আমি যখন আমার প্রসেসিং টা যখন করি, আমি কিন্তু টোটালি আমি বাংলাদেশেই বসে করছি। জাস্ট খালি আমি WhatsApp এ আমি টেক্সট করতেছি, আমি টাকা পাঠাইতেছি। আমি টাকা পাঠানোর পরে আমি স্ক্রিনশট নিলাম। স্ক্রিনশট নিয়ে আমি পাঠিয়ে দিলাম। তো আ রিস্কের যে ব্যাপারটা এটা ট্রাস্টেবল একটা এজেন্সি যার জন্য আমি ট্রাস্ট করতে পারছি। কারণ কি এটা সব জায়গায় এটার ব্রাঞ্চ আছে। তো এই ইউএসএ তে ব্রাঞ্চ আছে, তারপর মুম্বাইতে ব্রাঞ্চ আছে, কলকাতাতে ব্রাঞ্চ আছে। তারপরে মেবি ইউএই তে আছে মানে দুবাই আরকি। দুবাইতেও আছে। আ তারপরে ইন্দোনেশিয়াতেও আছে।
মানে সিরিয়াসলি। এক কথায় এখানে এজেন্সিটা কোনো মানে আমি আমি কোথায় আছি? আমি সাপোজ বাংলাদেশে আছি। আমার একটা ফ্রেন্ড আছে দুবাইতে। হুম। সো যদি সে ভালো সার্ভিস দিতে চায় তাহলে তার যে অফিস বাংলাদেশে থাকতে হবে এটা কোনো বিষয় না। না, আমি তার এটা সাথে শোনো, আ ডকুমেন্টেশনের যে ব্যাপারটা, ডকুমেন্টের জন্য তোমার যে ওই দেশেই থাকতে হবে এমন কোনো ম্যাটার করে না। কারণ কি আমার এই জায়গায় কয়েকটা ফ্রেন্ড আছে, ইন্ডিয়ান ফ্রেন্ড। তো তারা কি করছে? তারা তোমার সে সে ৫ বছর আরকি দুবাইতে কাজ করছিল। তো ৫ বছর দুবাইতে কাজ করার পরে সে কি করছে? দুবাই থেকেই অ্যাপ্লিকেশন করছিল। ঠিক আছে? দুবাই থেকে ওর পেপার সব মানে এই যে ডিএস 2000 2019, 7002 ওর সবগুলোই আসছিল। তো সবগুলো আসার পরে কি করছে? আ সে তোমার দুবাইতেই ইন্টারভিউ নিছিল। মানে ইন্টারভিউ ডেট আরকি নিয়ে নিছিল। তো ওই জায়গায় সে ২ বার রিজেক্ট হওয়ার পরে তারপর সে ইন্ডিয়া ব্যাক করে পরে আবার ইন্ডিয়াতে আবার তোমার দিল। তো এটা আসলে মানে দেশ কোনো ম্যাটার করে না। ঠিক আছে? রাইট, তোমার ডকুমেন্ট গুলোই তোমার ম্যাটার করে। তোমার কাছে যদি তোমার ডকুমেন্টস প্রপার ডকুমেন্ট যদি তোমার কাছে থাকে, তুমি যেকোনো দেশ থেকে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবা। ইটস ট্রু। But for us, এখন I would prefer Bangladesh because there is very less people who applicant for that. এটা এটা 100% ট্রু। আমি ওই যে কিছুক্ষণ আগেই বলতেছিলাম যে এইখানে 90% প্লাস মানুষজন জানে না যে হোয়াট ইজ J1 ভিসা। Yeah, দে that's true. জাস্ট নো অ্যাবাউট F1, F2, B1, B2 টুরিস্ট দ্যাটস অল। মানে এই যে যেগুলো চলমান জিনিস মানে একটা জিনিস কি দেয়ার হ্যাভ সামথিং ওই সামথিং জিনিসটা কই সামথিং জিনিসটা যতক্ষণ কেউ নিয়ে এসে এভরিথিং বানায় ফেলাইতেছে না ততক্ষণ আমরা ওই জিনিসটা নিয়ে কখনোই চিন্তা ভাবনা করি না। তো But এইটা প্রবলেম। আমার মতে কি প্রশ্নটা কি বন্ধু আবার বলবা? মানে আমি তোমাকে বললাম এই যে J1 ভিসাটারই এটা। মানে বাংলাদেশের মানুষজন এইটা সম্পর্কে বেশি অবগত না। যে আমরা যতক্ষণ পর্যন্ত না ওই জিনিসটা নিয়ে নাড়াচাড়া করতেছি। যেমন তুমি আমি ইন্ডিয়াতে ছিলাম। আমরা হুম, J1 টা সম্পর্কে জানি বা আমাদের কোনো বড় ভাই বা কোনো ইউনিভার্সিটির কেউ গেছে, তাদের থ্রুতে শুনছি বা ইউনিভার্সিটি টিচারের মাধ্যমে শুনছি, তোমরা এখান থেকে ব্যাচেলর কমপ্লিট করে কিন্তু ট্রেনিং প্রোগ্রামে যেতে পারো।" তাই না? হুম, এইভাবে কিন্তু জিনিসগুলো আমাদের মধ্যে আসছে। সো এরকম বাংলাদেশে কিন্তু নাই। বাংলাদেশে অনেক ইউনিভার্সিটিতে অলরেডি হোটেল ম্যানেজমেন্ট কিন্তু চলতেছে এবং সেখান থেকে হুম, অলরেডি গ্রাজুয়েট বেরও হইছে। তারা কিন্তু জানেই না যে J1 হুম। প্রোগ্রামে এরকম কিছু হয়। সো এমন কোন একটা মানুষ যতক্ষণ পর্যন্ত না নিয়ে এসে আমাদের খাওয়ায় দিতেছে, ততক্ষণ পর্যন্ত আমরা এই জিনিসগুলা নিয়ে নিজেরা কখনো রিসার্চ করতেছি না। সো এতে আচ্ছা, করে একটা আ এই জায়গায় আমি আ এই জায়গায় যদি কথা যদি বলতে হয় তাহলে তুমি আমার যেমন আমাদের ভার্সিটিটা ধরো। আমাদের ভার্সিটি কি করছিল লাস্টের দিকে? তোমার মনে আছে যে আমাদেরকে একটা প্লেসমেন্টের একটা সুযোগ দিচ্ছিল। মনে আছে হ্যাঁ, তোমার? অলরাইট। হ্যাঁ, প্লেসমেন্ট এবং আমাদের একটা জিনিস করছে যে আমি এখন কি করছি তোমার ইয়ে থেকে মেইল আসে কিনা অ্যালুমনাই, জানি না হ্যাঁ, মেইলে। অ্যালুমনাই এর একটা ফ্রিকোয়েন্টলি মেইল। মেইল আসে তুমি এখন কি করতেছো তোমার কি অবস্থা এরকম সুযোগ আসছে তুমি গ্র্যাব করবা কিনা বা হবেই কিনা হ্যালো। তারপর হ্যাঁ বলো বলো সাকিব। হ্যাঁ। তো যেটা বলছিলাম যে আসলে দে দে রিয়ালি ডু কেয়ার অ্যাবাউট আস। আমাদের ইউনিভার্সিটির কথা যদি বলা হয় তাহলে তারা অবশ্যই আমাদের ব্যাপারে মানে আমাদের কেয়ার করে। আর তুমি যদি আ আমি দেশের বদনাম করতেছি না যে এরকম কোনো কিছু। বাট বাংলাদেশের যেসব ইউনিভার্সিটি গুলো আছে, আ আমার মতে তাদেরও এরকম একটা পদক্ষেপ নেওয়া উচিত, যারা কিনা প্লেসমেন্ট নিয়ে একটু কাজ করে। মানে এটা সব ইউনিভার্সিটিতে হওয়া উচিত। এটা পাবলিক হোক কিংবা প্রাইভেট হোক, আ ইট ডাজন্ট ম্যাটার। বাট দে শুড ওয়ার্ক অন ইট। বিকজ জবলেস তুমি এত টাকা দিয়ে পড়াশোনা করবা, তুমি আ প্রাইভেট হোক না এটা। পড়াশোনা তো পড়াশোনা। তুমি টাকা দিয়ে পড়ছো আর পাবলিকে পড়ো আর যেটা দিয়ে পড়ছো। পড়াশোনা তো পড়াশোনা। তুমি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করার পর তুমি অবশ্যই বসে থাকবা না। ঠিক আছে? তো রাইট আমার মতে বাংলাদেশের যেসব ইউনিভার্সিটি গুলো আছে তাদেরও এরকম মানে প্লেসমেন্ট নিয়ে একটু কাজ করা উচিত। কারণ একটা সময় পরে দেখা যাবে কি মানে পোলাপাইন আর পড়ালেখার প্রতি আর থাকবো না। যে এই কি করমু? এই যে আমি তো পড়ালেখা এই হ্যাঁ এত টাকা দিয়ে পড়ালেখা করছে।
এত চাকরি পাইতেছে না, এত এদিক এদিক ঘুরে, এত ওইদিকে গিয়ে খায়, এই খায়, ওই খায়। It's true, So it's true. they should work on it. না, এটা আসলে স্বাভাবিক। কারণ যারা অলরেডি বিভিন্ন কান্ট্রিতে আছে, অবশ্যই ইউএসএ বেস্ট একটা কান্ট্রি এবং ওয়ার্ল্ডের মানে টপে থাকা কান্ট্রি। সো ওই দেশগুলায় যারা আছে তারা তাদের এক্সপেরিয়েন্স দিয়ে, তাদের অভিজ্ঞতা দিয়ে যদি দেশের জন্য কিছু করতে চায় বা দেশের জন্য একটা বাণীও দেয়, সেটাও আমার মনে হয় যে আমরা যারা দেশে আছি আমাদের ভালোভাবে নিয়ে সেইগুলা ইমপ্লিমেন্ট করা উচিত। Of course. সো এই গেল তোমার জীবনের এক কাহিনী, হিস্ট্রি। তুমি অ্যাটলিস্ট ইউএসএ তে আছো। এখন ইউএসএ তে যাওয়ার পর তুমি হুম। আসলে কেমন মজা করতেছো বা তোমার ওইখান থেকে কেমন কি ফিডব্যাক আসতেছে? বিকজ ওই আমাদের ড্রিম কান্ট্রি ইউএসএ। তো ইউএসএ তে যাওয়ার পরে অ্যাজ এ স্টুডেন্ট, আমাদের বয়স কিন্তু বেশি না, বা আমরা যে দুজন বসছি এখানে আমরা কিন্তু কেমন আহামরি স্টেজেরও না, অনেক বয়স কম। আমরা আমাদের জায়গা থেকে গিয়ে এখানে কি ভালো করার অপশন আছে, বা রাইট নাও তুমি কি করতেছো? অলরাইট। সো এই জায়গায় ২ টা বিষয় আছে। আমি তোমাকে ১ম এই বলছিলাম যে যে ২ টা বিষয়। একটা হচ্ছে আমাদের ভিসার উপরে যে 212 একটা রুলস অ্যান্ড রেগুলেশন একটা লাগায় রাখে। যেটা মানে হচ্ছে কিনা তোমার 2 ইয়ার্স হোম রেসিডেন্সি। আফটার কমপ্লিট দিস প্রোগ্রাম ইউ নিড টু গো ব্যাক টু ইউর কান্ট্রি ফর ইমপ্লিমেন্ট হোয়াটএভার ইউ লার্ন ফ্রম হিয়ার। লাইক দ্য আমেরিকান কালচার ইউ নিড টু ইমপ্লিমেন্ট অন ইউর কান্ট্রি। সো that's why they give you 2 years home residency so that you can implement to your country. But I told you before, like you can remove it also by applying for waiver. So তুমি ওয়েভারটা এপ্লাই করবা। তোমার ওয়েভারটা আসতে তোমার মোটামুটি ৪ থেকে ৫ ইয়ার ৬ মাসের মতো একটা সময় লাগে। তো তারপরে যদি কেউ যদি চায় যে হ্যাঁ, আমি একটু আমার হায়ার স্টাডি করব, আমি একটু আরো ১ বছর থাকবো। তো সেক্ষেত্রে সে কিন্তু থাকতে পারবে। হ্যাঁ? আবার অপশন 2 টা হচ্ছে আ কেউ যদি আসলে ওটা বলা উচিত না। তারপরেও মানে কেউ যদি এরকম মানে বিয়ে করে মানে হতেই পারে। কারো পছন্দ হতেই পারে, বিয়ে করতেছে। তো সেক্ষেত্রে এটা আলাদা বিষয়। শুধু এই ২ টা অপশনই থাকে আরকি ধরতে গেলে। কারণ তোমার এই জায়গায় স্পন্সর কোম্পানি খুঁজে বের করাটা খুব কষ্টসাধ্য হয়ে যাবে তখন। আর তুমি যদি ওই গ্র্যাজুয়েশন যদি করতে যাও, তখন তোমার ওপিটি নামে একটা ১ বছরের আরেকটা ট্রেনিং এর মতো একটা পাওয়া যায়। তবে তুমি হয়তো জানো। তো হায়ার স্টাডি করার পরে সে ওইদিকেও মুভ করতে পারে। অথবা কেউ যদি চায় যে না আমি এরকম কিছু করব না। আমি মনে করি আর কোন উপায় নেই হায়ার স্টাডি ছাড়া। রাইট। হ্যাঁ? এখন কারণ কারণ বেসিক্যালি ইউএসএ তে বিষয়টা যারা হলো আসে তারা কিন্তু সবাই চায় যে হ্যাঁ, আমিও একটা গ্রিন কার্ড নিবো। কিন্তু এটা গ্রিন কার্ড সবাই, নেওয়াটা হ্যাঁ, কিন্তু গ্রিন কার্ড নেওয়াটা এত সবাই। ইজি না। সেটাই গ্রিন কার্ড নেওয়াটা তো ইজি না। এখন মানে তোমার সাইড থেকে ফিডব্যাকটা কি, বিশেষ করে আহ এর ক্ষেত্রে ফিডব্যাক ইউএসএ তে রাইট নাও সিচুয়েশনটাই? অলরাইট। সো ফিডব্যাক এর কথা যদি তুমি বলো ১ বছর সময়ের মধ্যে মানে এই জায়গায় সিজনাল চলে তো ইউএসএ তে হোটেলগুলো সবসময় একটা সিজনাল চলে। কারণ সামার টাইমে তাদের ভ্যাকেশনটা চলে। যেমন এখন কি মাস চলে? এপ্রিল। তো এপ্রিল, মে, জুন। আর সামনের মাস থেকে তোমার ধরো না মানে তাদের একটা ভ্যাকেশন শুরু হয়ে যাবে। ঠিক আছে? জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এরকম মানে একটা চলে। আর হোটেল সিজনটা হচ্ছে তোমার এই জায়গায় আ ফেব্রুয়ারি, মার্চ। মার্চের এন্ড থেকে মানে মিড অফ এন্ড থেকে তোমার আ একদম জানুয়ারি পর্যন্ত এরকম একটা বিজিনেস চলে। ঠিক আছে? এর মধ্যে সামার ভ্যাকেশন ও পড়ে, তারপরে তোমার ফলও আসতেছে। তারপরে আবার উইন্টার এর একটু ভাবও আসে। তো উইন্টার এর সময়টার মধ্যে তোমার হোটেল একদম স্লো হয়ে যায়। ঠিক আছে? তো বাই দিস টাইম আ মানে একটা মানুষ মানে একটা স্টুডেন্ট যদি তোমার ৮ থেকে আ আমরা কত ৮ লাখই তো গেছিল। তো তুমি যদি আ ৳৮,০০,০০০ যদি মানে সাপোজ ধরো $৮,০০০ তুমি ইনভেস্ট করলা এখানে আসার জন্য। তো তোমার অ্যানুয়ালি ইনকাম থাকবে ধরো না তোমার 60
60+। হুম? এটা এটা তোমার বিফোর ট্যাক্স। তো আফটার ট্যাক্সে তুমি ধরো না এরকমই 50+ই 50+ হয়ে যায়। বুঝতে পারছি। তো এমনিতেই 50 গ্র্যান্ড কিন্তু খারাপ না। তুমি যদি $8,000 তুমি ইনভেস্ট করলা আর 50 গ্র্যান্ড তুমি পেলা, এটা কিন্তু খারাপ না। এটা এটা সাকিব, হিউজ হিউজ বলতে Huge, অনলি হ্যাঁ। 1 ইয়ারের মধ্যে তো মানে অনলি 8,000 ইনভেস্ট করে 50,000 সেখান থেকে নিয়ে আসা, এটা বিজনেসও মানে তো এটা ইম্পসিবল এটা আমি বলবো। আরকি একটা মানে এটা W2 ফর্মের একটা কথাবার্তা বললাম। মানে তারা যে ট্যাক্স রিটার্ন করে, তুমি কিন্তু তুমি যেই পরিমাণ টাকা তুমি ট্যাক্স দিবা, তারপর কিন্তু তুমি এটা থেকে ট্যাক্স রিটার্নও পাবা। ঠিক আছে? বুঝতে পারছি। তো আমার মতে এটা একটা গুড অপরচুনিটি। সো ইট ইজ। এমনিতেই তুমি তুমি যেখানে আছো সেখানে বাংলাদেশি স্টুডেন্টরাও আছে, তারা পড়াশোনা করতেছে, বিশেষ করে যারা F1 বা F2 ভিসায় গেছে। হ্যালো? সো তাদের জন্য তোমার এই যে জব খোঁজা বা জব পাওয়াটা, পড়াশোনার পাশাপাশি জব করা, কারণ তুমি গেছো এখানে ট্রেনিং করতে, তোমার তো মেন ফোকাসটাই ট্রেনিং, এবং তারা তোমার আচ্ছা। ওটার জন্য পে করতেছে। স্টুডেন্টদের জন্য আসলে পরিবেশটা কেমন? এটা কোন ক্ষেত্রে? মানে এই প্রোগ্রাম শেষ করার পরে? না, আমি J1 বহির্ভূত কথা বলতেছি, যারা স্টুডেন্ট ভিসায় গেছে। মানে তুমি তো J1 এ গেছো, যারা হুম, স্টুডেন্ট, তোমার তো আশেপাশে অবশ্যই স্টুডেন্ট আছে যারা এখানে পড়াশোনা করতেছে। আচ্ছা। সো এরকম যদি থাকে, তাদের লাইফটা কেমন হইতেছে বা তারা কি করতেছে ওইখানে গিয়ে? আ স্টুডেন্ট লাইফ এর ক্ষেত্রে তুমি দেখো, আমি আমি কিন্তু এই জায়গায় একটা ট্রেনিং হিসেবে আসছি। রাইট। বাট আ আমি কিন্তু কাজ করছিলাম কিন্তু ফুল টাইম হিসেবে। ওকে। বাট আমার আমার এটা কিন্তু ট্রেনিং। আমার এটা কোনো হুম। ওয়ার্ক না। ওয়ার্ক জব কিংবা ওয়ার্ক ভিসা আমার এগুলো কোনো কিছুই না। রাইট। তো আমি কিন্তু করছি, ফুল টাইমই কাজ করছি। কিন্তু এটা ছিল আমার একটা ট্রেনিং পারপোজ এ। হুম। তো তারা আমাকে পেমেন্ট করছে। আমি টাকা পাইলাম। কিন্তু একটা স্টুডেন্ট যখন তোমার আসে, এখন তো ট্রাম্প সিচুয়েশন মানে ট্রাম্প আসছে, বিভিন্ন ধরনের রুলস চেঞ্জ করতেছে, কত কি করতেছে। তো আ স্টুডেন্টদের ক্ষেত্রে তাদের একটা লিমিটেড টাইম থাকে। তো ওই লিমিটেড টাইম যদি তারা ক্রস করে, ওই ক্রস করার পরে মানে আইএস কিংবা আরো কি যদি তাহলে তো বুঝি যদি ধরে, মানে অনেক। হ্যাঁ। তো আসলে তাদের কাছে যদি কোনো ওয়ার্ক পারমিট যদি না যদি থাকে আর তারা যদি কাজ করতেছে এরকম অবস্থায় যদি পাওয়া যদি যায়, তাহলে তো বুঝি সাথে সাথে একটা ডিসিশন নিয়ে নেয় ডিপোর্ট ছাড়া কোনো কিছু ডিপোর্ট ছাড়া আর কোনো সিচুয়েশন ওয়ে হয় না। নাই। তো সেই ক্ষেত্রে ভালো কোনটা এটা বুঝে যাইতেছে। রাইট। তো আমার মতে এই ট্রেনিং সেশনটা একটু ভালো। কারণ রাইট। আমি পেমেন্টও পাইতেছি, আমার সবকিছুই হইতেছে, আমার কোনো চাপ নেই। তা আমি এটা হ্যাঁ, তারপর ধরো এটা না তুমি, আমাদের জন্য ভালো, বিকজ আমরা ব্যাচেলর কমপ্লিট করছি বলে আমরা এই সুযোগটা পাইতেছি। হ্যাঁ, আমরা যদি ব্যাচেলর কমপ্লিট না করতাম, আমরা তো পাইতাম না। হ্যাঁ। তো এটা মানে মানুষ কাজ করতেছে না যে তা না। কিন্তু একটু সেফলি থাকাটা একটু দরকার। কারণ কি যেমন আমি এখন কান্ট্রি সাইডে আছি। আমার এই কান্ট্রি রুট সাইডে মনে করি খুব কম সংখ্যক ওয়ার্কিং প্লেস আছে। মানে যে জায়গায় আমি গিয়ে কাজ করব। কারণ আমার প্রোগ্রাম শেষ। রাইট। তো আমার এই জায়গায় কাজ খুঁজে পাওয়াটা এত বেশি সোজা হবে না। রাইট। কিন্তু আমি যদি একটা সিটিতে যদি যাই, কাজ খুব এভেইলেবল আছে। কিন্তু ওই যে আইএস এর ভয় আছে। আইআরএস এর ভয় ঝামেলা। থাকলে তো আর তো সেটাই। তো আমার মতে আমি প্রেফার করব যে স্টাডি যদি করে তাহলে স্টাডি, ঠিক আছে? কারণ এই আহ, জায়গায় তুমি এই প্রোগ্রাম শেষ করার পরে তোমার ১ বছরের একটা ভিসা দিবে। হুম? ১ বছরের ভিসা দেওয়ার পরে তুমি ১ বছরের মধ্যে তুমি আর দেশে যেতে পারবা না। তারা তোমারে ১ বছরে এই জায়গায় তুমি কমপ্লিট করবা। তোমার ব্যাংকে প্রপার ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হইব। তোমার মানে তোমার কি বলে? আ সেমিস্টার ফি। তোমার সেমিস্টার ফি পেমেন্ট করতে হইব। তুমি কোন কাজ করতে দিবে না তোমাদেরকে। তোমার কোনো কাজে কোনো পারমিটও থাকবে না। যে তুমি হ্যাঁ, তুমি উইকলি ৪০ ঘন্টা করো। না, এরকম তোমার কোনো কিছু দিবে না। বুঝতে পারছি।
এখন লাস্ট যে বিষয়টা, লাস্টের আগে আমি আর ২ টা জিনিস নিয়ে আলোচনা হ্যাঁ, করব। সেটা হলো আমি জানি তোমার একটা কি যেন ইন্টারভিউ আছে হয়তো। সো আমি হ্যাঁ, শর্ট করতেছি। একটা বিষয় সেটা হলো বাংলাদেশের এজেন্সি এবং ইন্ডিয়ান এজেন্সি এই ২ টার মধ্যে তুমি কতটুকু পার্থক্য খুঁজে পাইছো? মানে হিউজ বাংলাদেশের পার্থক্য। যেগুলা চলমান এজেন্সি হিউজ, এবং হিউজ। ইন্ডিয়ার না, না। প্রফেশনাল আর এজেন্সি। আর তোমার মানে এক্সপ্লেইন করতে হবে না। এটা হিউজ পার্থক্য। যেমন? অলরাইট। আমি যদি করি, তোমার শুরু হবে কাস্টমার সার্ভিস থেকে। ট্রু, ইটস ট্রু, ট্রু থিং। লাইক তুমি আমার কাছে আসছো। কেন আসছো? সার্ভিসের জন্য। এখন আমি তোমার সার্ভিস না দেই, তাহলে এটা কেমন হলো? কারণ আমার কাজই তো তোমাকে সার্ভিস দেওয়া। তুমি আসছো সার্ভিসের জন্য, তুমি তো আমাকে পেমেন্ট করবা। অবশ্যই। আমি তো আমার সার্ভিসের জন্যই পেমেন্টটা নিচ্ছি। রাইট। রিফা, তুমি এখন আইসো না, তুমি ওইরকম আইসো। হ্যাঁ, এইটা এখন না, ওইটা এখন, ওইটা ওই সময়। অলরেডি আমি তোমার কাছ থেকে পেমেন্ট নিয়ে নিছি। তো মানে এটা, পেমেন্ট নিয়ে নিছি আরকি। হ্যাঁ, আমি তোমার কি সার্ভিস দিলাম? এটা এটা অনেক খারাপ। তারপরে তুমি এটাই। কি বলবা? কাস্টমার সাপোর্টের পরে অলরাইট। সার্ভিসের ক্ষেত্রে যে আসলে তারা কতটুকু প্রপার সার্ভিস সার্ভিসের দিচ্ছে? ক্ষেত্রে তাদের তাদের কানেকশন খুবই কম। মানে বাহিরের কানেকশন, মানে আমাদের বাংলাদেশে হচ্ছে কি, আমি তো সবগুলো এজেন্সি সম্পর্কে আমি তো জানি না। আমি মোটামুটি এভারেজ টাইপের যেগুলো এজেন্সি যেগুলো আছে, তারা বেশিরভাগ টিকিটই কাটে। হ্যাঁ, তারা ইয়া ইয়া ফ্লাইট ফেয়ার খবর রাখে, টিকিট কাটে, মাঝে মধ্যে হুন্ডির বিজনেস করে, উম, বা কিছু কিছু ক্ষেত্রে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন করে দেয়। তো আসলে যারা এজেন্সি যেটা বলে, এজেন্সি মানে তাদের কানেকশন থাকবো অ্যাব্রোডের সাথে। রাইট। ঠিক আছে? তাদের কানেকশন থাকবে অ্যাব্রোডের সাথে। তাদের এই বাংলাদেশের সাথে, বাংলাদেশের মানুষের সাথে অবশ্যই কানেকশন থাকবে, কিন্তু এরকম ভাবে না যেখানে আমি ফ্লাইটের টিকিট কাটবো, আমি ভিসা অ্যাপ্লিকেশন করে দিব, ওইগুলো না। ঠিক আছে? তো কানেকশন থাকতে হবে, ওইরকম পরিমাণ কানেকশন থাকতে হবে তাদের। আহ, যেরকম এই যে জোজো ইন্টারন্যাশনাল, তারা একটা স্পন্সর কোম্পানি খুঁজে বের করছিল, যারা কিনা তোমার এরকম মানে এই স্টুডেন্ট নিয়ে তারা সিড করে। তারা একটা পার্সিয়াল একটা অ্যামাউন্ট নেয়, কিন্তু তারা তো তোমার সিড করছে। ঠিক আছে? আরেকটা হোটেলে নিয়ে তোমার দিয়ে দিল। তো এরকম তাদেরও উচিত যে এরকম কিছু কিছু স্পন্সর খুঁজে বের করা, যাদেরকে নিয়ে তারা কাজ করতে পারবে। এটা অবশ্যই তাদের জন্য এটা একটা প্রফিটেবল একটা দিক। কারণ ৳৫০০ কিংবা ৳১,০০০ দিয়ে লাভে, কিংবা ৳১০,০০০ ফ্লাইট ফেয়ার, কিংবা রিজার্ভ করে ফ্লাইট ফেয়ারের প্রাইসটা একটু হাই করে দিয়ে ওইভাবে টাকা মানে মানুষের কাছ থেকে এরকম জোরপূর্বক আদায় করা টাকা, এগুলো কিন্তু ঠিক না। এটা এটা কিংবা এটা বাংলাদেশে কাইন্ড অফ ঘটে। মানুষ, হ্যাঁ, কাইন্ড অফ মানুষ কিন্তু হেনস্থা হয় এক প্রকার। এটা তো তো হেনস্থার। হ্যারাসমেন্ট যেটা, এগুলো করা ঠিক না। আর সবচাইতে বেশি যেটা প্রবলেম হয় এখন যে কেউ চাইলে এই যে তো দেখা যাইতেছে আমি তুমি হুমায়ুন। তুমি এই যে এটা কি বলে, আহ, তুমি যখন জোজোতে, তোমার যখন একটা সমস্যা যখন হয়েছিল লাস্ট টাইম, তো তারা তোমাকে কি করলো তুমি বলো? তারা আমাকে কি করছে? তারা প্রপার মানে কিভাবে সর্ট আউট করা যায় মানে ওইটা নিয়ে ব্যস্ত যে কিভাবে এক্স্যাক্টলি, সর্ট আউট করা যাবে। এক্স্যাক্টলি। তো তারা কি তোমারে কি মানে কোনো দিক দিয়ে মানে নিরাশা করছে? তুমি বলবা? নেভার, নেভার, নেভার। নেভার না। তারা তারা যেভাবে সার্ভিস দিছে এটা আনএক্সপেক্টেড। সেটাই। তারা ভুল করছিল, তারাই কিন্তু সলভ করে দিছে। তাও খুব লিমিটেড একটা সময়। তুমি কিন্তু আমার ফোন দিয়ে বলতেছিলা, বন্ধু, আমার তো এরকম একটা হয়ে গেল, এখন কি করব? আমি কি এদিক দিয়ে খুঁজবো নাকি ওই দিক দিয়ে খুঁজবো? তখন আমি তোমাকে কি বলছিলাম? যে তুমি একটু পেশেন্ট হও, তারাই তোমার সবকিছু সর্ট আউট করে দেবে। রাইট। তো এটা হচ্ছে সার্ভিস। এক্স্যাক্টলি। তো এই হচ্ছে বাংলাদেশ। আমি তো আমি আমি তুমিও বুঝতে পারছি। বাংলাদেশ এজেন্সি সম্পর্কে জানো। তো না আমি
তো আমি তো আমি কিছু তুমিও তো প্রথমেই এজেন্সি কম ছিল। এজেন্সির এগেনস্টে কিছু বলতে চাই না, কিন্তু একটা জিনিস আমি দেখছি, বিকজ আমি এজেন্সি নিয়ে ব্যাপক রিসার্চ করছি, ব্যাপক ব্যাপক। আমি ক্লায়েন্ট হিসাবে তাদের কাছে গেছি যে চেক করার জন্য আসলে কেমন সার্ভিস দেয়। সো বাংলাদেশের যেটা বেসিক্যালি ঘটে দেখা যাইতেছে, একটা মাদার এজেন্সি থাকে, আর মাদার এজেন্সির অনেকগুলা সন্তান থাকে। সো এই সন্তানগুলোর পরিমাণ অনেক বেশি। মানে তারা ডিরেক্টলি হুম, ইউনিভার্সিটি বা কোনো কিছুর সাথে কানেক্টেড না, কিন্তু তারা ওই মাদার এজেন্সির সাথে কানেক্টেড। এখন দেখা যাইতেছে আমি হুম, হুমায়ুন একটা ওই বাচ্চার কাছে গেছি, ওই বাচ্চাটা ওর মায়ের সাথে যোগাযোগ করতেছে, কারণ মায়ের তো অনেকগুলা সন্তান। এখন একটা সন্তানের সমস্যা হয়েছে, ও ওই সন্তানের দিকে ফোকাস দিতে একটু টাইম দিবেই, হুম, কারণ বাচ্চা অনেকগুলা। তো বাংলাদেশে এই জিনিসটা অনেক বেশি যে নিজের কোনো নেটওয়ার্ক হুম, নাই, কিন্তু ও নিজে একটা এজেন্সি দিয়ে বসে আছে এবং প্রপার সার্ভিসটা দিতে পারছে না। এই জন্য যে সকল ভালো এজেন্সি আছে যারা প্রপার সার্ভিস দিতেছে হুম। তাদের বদনাম হইতেছে, এটা ন্যাচারাল। সো কিছু করার নাই। না ঠিক আছে, কিন্তু আমি আমার কিন্তু আসলে বাংলাদেশ এজেন্সি সম্পর্কে তেমন বেশি ধারণা নেই, সত্যি কথা যেটা। হুম হুম। তো মানে ওই বিষয় দিক দিয়ে চিন্তা করলে আমার আমার পয়েন্ট অফ ভিউতে এগুলোই আসে। না, তুমি তুমি যেগুলো বলছো সেগুলো তো 100%, কারণ এই জিনিসগুলো ঘটতেছে বা এই জিনিসগুলো ঘটে। সো এটা কোনো বড় ইস্যু না, কিন্তু অবশ্যই সবার এজেন্সির কাছ থেকে সার্ভিস নেওয়ার জন্য অবশ্যই ভালো প্রপার একটা সার্ভিস নেওয়া উচিত, এবং যে সকল হুম, জিনিসগুলা নিয়ে তাকে বাইরে পাঠানো যাবে। দেখা যাইতেছে আমি হুমায়ুন, আমি যদি কোনো একটা এজেন্সির কাছে যাইতাম, ট্রাস্ট মি আমি এটা প্র্যাকটিক্যাল, তুমি সাকিব, তুমি হুম, মনে করো ব্যাচেলর কমপ্লিট করছো ইন্ডিয়া থেকে, ব্যাচেলর কমপ্লিট হুম, করে এখন তুমি ঢাকাতে কোন একটা এজেন্সির কাছে গেছো। আই এম সরি, আমি হুম। তোমার টাইম খাইতেছি একটু। তো না না, ঢাকার কোন সমস্যা একটা নেই। এজেন্সির কাছে গেছো, এজেন্সিকে যে বলছো ভাই আমি ইন্ডিয়া থেকে ব্যাচেলর করছি, আমি এখন কি হুম, করব, আমি বিদেশ যেতে চাই, তারা তোমাকে ড্যাম শিওর, তুমি যদি ইউএসএ টার্গেট করো তোমাকে F1 ভিসায় বলবে আপনি মাস্টার্স এ ট্রাই করেন, আপনি হ্যাঁ, যেহেতু ইন্ডিয়া থেকে কমপ্লিট করে আসছেন আপনার হান্ড্রেড হ্যাঁ, পার্সেন্ট ভিসা হয়ে যাবে। কিন্তু দেয়ার হ্যাভ এ অপশন ফর J1 ভিসা, J1 এর একটা অপশন আছে, কিন্তু তারা ওটা জানে না। সো এই যে মিসলিডিং কাউন্সিলিং হুম। এর যে ঘাটতিটা, এইটা বড় একটা সমস্যা বাংলাদেশের, আমি আচ্ছা, যতটুকু মনে করি। এই জায়গায় আমি একটা জিনিস অ্যাড করতে আমি ভুলে গেছিলাম। তো আমি যখন আইএলটিএসটা যখন আমি দিতেছিলাম, মানে আইএলটিএস আমি এক্সাম দেইনি, আইএলটিএস কোর্সটা যখন আমি করতেছিলাম তখন হচ্ছিল কি মিরপুরে একটা তোমার এজেন্সির সাথে আমি গিয়ে কথা বলছিলাম। ঠিক আছে, শাহ আলী প্লাজা মার্কেট অর সামথিং, এটা অনেক টপ ফ্লোরে ছিল ওনার অফিসটা। সো আমি ওই জায়গায় যাওয়ার পরে আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে আপনারা কি এই ভিসাটা নিয়ে কি কাজ করেন, জে1 ভিসা পুরো কি এটা কি। আমি আমি বললাম এটা জে1 ভিসা, ইন্টার্নশিপ ট্রেনি ভিসা। বলে কি না, এগুলো এগুলো আমরা করি না। তো ওনার ওনার ফার্স্ট এক্সপ্রেশনটা ছিল এটা কি, তুমি তুমি এটা বুঝেছো কি? এটা কি। এটা কি? তো আমি বললাম যে ওকে, এটা 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 কি? এটা এটা ট্রেনিং প্রসেস একটা ভিসা। বললো যে না, এগুলো আমরা নিয়ে কাজ করি না। আমি কি, আচ্ছা ঠিক আছে, আমরা স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করি। আচ্ছা, স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করেন, কি কি স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করেন? এই F1 F2, F1 F2। দ্যাটস ইট। তো তারাই কিন্তু এটা একটা সীমাবদ্ধ রাখছে। মানে আহ, একটা আগ্রহ থাকতে হয়, ঠিক আছে, যে আরে আচ্ছা ঠিক আছে, আমরা এটা নিয়ে একটু কাজ করি দেখি এই, মানে কাজ করা বলতে কি তুমি রিসার্চ করতে পারো। যে আমি গেছি, একটা স্টুডেন্ট আসছে, J1 নিয়ে কথা বললো হ্যাঁ, বা J2 নিয়ে কথা বললো, জিনিসটা কি? হ্যাঁ, আমি একটু রিসার্চ করে দেখতে পারি, কিংবা আহ, কারণ তারা তো এরকম ভাবে কাজ তো করতে পারবো না, এটা এটা স্বাভাবিক। কারণ তাদের তো আর তো তোমার ইয়া নেই, এটা কি বলে এই যে স্পন্সরদের সাথে নেটওয়ার্ক হ্যাঁ, বা স্পন্সরের সাথে কানেকশন নেই, তারা আসলে চাইলে করতে পারবো না। তো আহ, তো সেই হিসেবে ওনাদের আসলে একটু কানেকশন ক্রিয়েট করা দরকার, মানে একটু বন্ডিং যেটা আর কি বলে। এই যে তুমি বললা না যে মাদার এজেন্সির সাথে একটু মানে আরো কি কি, মানে আরো অনেক এজেন্সি হতে পারে গেছে, এটা সাব সাব সাবলেট গুলো আর কি অনেক হয়ে গেছে, তো যার হয়ে জন্য গেছে, ঠিকভাবে রাইট। সার্ভিস দিতে পারতেছে না। তো তো এগুলো একটু আয়ত্ত আনা দরকার, আমি যেটা মনে করি। কারণ এটা শুধু আমরা যে শুধু হোটেল ম্যানেজমেন্ট যারা করছি তারাই যে ইউএসএ তে এরকম ভাবে হোটেলে ইন্টারভিউ দিয়ে আসতে পারবো তা কিন্তু না। তোমার সেই ক্ষেত্রে যারা এমবিবিএস করতেছে,
তাদের জন্য একটা আমার একটা ফ্রেন্ড সে এখন আরকি এটা ট্রাই করতেছে। এমবিবিএস কমপ্লিট করছে মালয়েশিয়া থেকে। তো সে এখন আবার ট্রাই করতেছে। আরো এমবিবিএস এর টা অনেক ভেজাল। এটা আমি আর এক্সপ্লেইন করতে পারব না এটা আমি। কিন্তু আমাকে এক্সপ্লেইন করছিল। তারপর আমি সব ভুইলা গেছি। আমার কি জানি বলতেছিল। তো আমি এটা এক্সপ্লেইন করব না। তারা আসতে এমবিবিএস এ যারা আছে তারা আসতে পারবে। ২ নাম্বার হচ্ছে যারা মানে আ মোটামুটি সবাই এখানে আসতে পারবে। এখানে এখানে ঠিক J1 আছে? ভিসা তোমার ৮টা থেকে ৯টার মতো ক্যাটেগরি আছে। আমি যতটুকু হ্যাঁ, রিসার্চ করছি ৮টা থেকে ৯টা ক্যাটেগরি আছে। টিচাররাও যেতে পারবে হ্যাঁ, চাইলে। হ্যাঁ, হ্যাঁ। কারণ এটা ট্রেনিং। এটা সবাই আসতে পারবে। আমি তোমার কি বললাম ১ম এ প্রোগ্রাম এটা এটা একটা ট্রেনিং। ঠিক আছে? তো এটা এই জায়গায় সবাই উন্মুক্ত। সবাই আসতে পারে। সব বিষয়ে। কিন্তু ওই যে আমাদের যে এজেন্সির অভাব, এজেন্সির ঠিক অভাব আছে? মানে ইনফরমেশনের অভাব। হ্যাঁ। না তুমি ইনফরমেশন থাকলেও তুমি বাংলাদেশে এরকম এজেন্সি পাবা না তো। তুমি কয়টা রাইট, এজেন্সি রাইট। এরকম কাজ করে তুমি একটু আমাকে বলবা। কারণ J1 আমরা এ তো হচ্ছে নাই। কি এখন দেখো আ আমরা ইন্ডিয়া থেকে পড়ছি। আমরা জানি ইন্ডিয়াতে এজেন্সি আছে। কিন্তু যারা বাংলাদেশে পড়ছে তারা কিন্তু জানে না বাংলাদেশে এরকম এজেন্সি বা ইন্ডিয়াতে এরকম এজেন্সি আছে। তো ওই রাইট, জিনিসটার উপর ভিত্তি করে আরকি আমি যেটা বললাম আরকি। তারা আসলে বুঝতে পারছি, মানে বাংলাদেশে এরকম এজেন্সি নাই। যারা কিনা এরকম এডি নিয়ে কাজ করব। বুঝতে পারছি। সো যাই হোক অনেক, অনেক ভালো লাগলো। অনেক মানে আমি কি বলবো? তোমার কাছ থেকে সেই ৬ মাস আগে সময় চেয়েছিলাম কিন্তু আমি নিজেই গায়েব ছিলাম। আমি নিজে আবার ভিজিবল হয়ে মানে তোমাকে যে আমি নিয়ে আসতে পারছি এটা অনেক ভালো লাগতেছে অ্যান্ড সরি আরো কি আমি বলবো? না তখন আমি তোমার বললাম না ওই যে বিজি চলছিল ওই যে তখন। না তখন তো ঝামেলা ছিল। তার মধ্যে আমিও সমস্যায় পড়ে গেছিলাম। যাই হোক আল্লাহর রহমতে সবকিছু ঠিকঠাক অ্যান্ড তোমাকেও অনেক ধন্যবাদ যে তুমি মানে তুমি ঘুম থেকে উঠে ফ্রেশ এখনো নাস্তা করছো না আমি জানি না। তুমি বসে গেছো। বাংলাদেশে এখন সময় হলো ৯টা ৩ তোমার ওইখানে আই ডোন্ট নো কয়টা। সো এই আরকি। যাক সাকিব অনেক, অনেক ভালো লাগলো অ্যান্ড অবশ্যই যতদিন বাংলাদেশে আছি যদি সময় পাও বাংলাদেশে যদি আসো তাহলে অবশ্যই ভিজিট করবা অ্যান্ড মানে ভিজিট করবা মানে অবশ্যই দেখা সাক্ষাৎ হবে, কথা হবে। এই অবশ্যই, সো অবশ্যই। লাস্ট ২-১ টা যদি কথা বাংলাদেশের যে সকল স্টুডেন্ট আছে বা বাংলাদেশ থেকে যারা ইউএসএ যেতে চায় তাদের জন্য যদি কিছু বলতে চাও। ইফ ইউ হ্যাভ সামথিং ইন ইউর মাইন্ড। আ আমি বাংলাদেশে যারা আছে তো মানে কি হোটেল ম্যানেজমেন্ট যারা করতেছে তাদের বিষয়ে? ফর এভরিওয়ান, অর দোজ হু ওকে। ওয়ান্ট টু কাম ইন ইউএসএ। আমি বলব আ এরকম ইনফরমেশন কালেক্ট করা, যারা কিনা এরকমভাবে কাজ করতেছে, কই দিয়ে কি কাজ করতেছে। তো আমি বলব কি ইনফরমেশনটা যাতে একটু কারেক্ট হয়। যেই রাইট, ইনফরমেশন নিয়ে নিক না কেন, ইনফরমেশনটা যাতে একটু একদম কারেক্ট হয়। আর যদিও বাংলাদেশে এরকম যদি কোনো এজেন্সি যদি কাজ করে থাকে, ওই এজেন্সি সম্পর্কে আরো ডাবল চেক করা। মানে আরো এর সম্পর্কে আরো কিছু নলেজ নেওয়া। যে এজেন্সি কতটুকু পর্যন্ত কতটুকু যায়। ঠিক রাইট। আছে? আর কেউ যদি ট্রেনিং প্রোগ্রামে যদি আসতে চায়, এটা আমি মনে করি এটা খুব সাশ্রয়ী। কারণ এর অনেক টাকা সেভ হয়। হুম? কারণ স্টুডেন্ট ভিসায় তো তুমি জানোই কত টাকা মানে হিউজ। ইনভেস্ট করতে হয়। আমার হ্যাঁ? আমার কোশ্চেনটা এইজন্য সাকিব বিষয় হলো কি আমি যদি যে কেউ কারণ ইউএস এর ইন্টারভিউ এর ডেট পাওয়াটা একটা স্বপ্নের হুম, মতো। So, এত ইনভেস্ট করে ইন্টারভিউ এর ডেট পাইলাম তারপর ভিসাটা রিজেক্ট হয়ে গেল মানে একটা স্টুডেন্ট কিন্তু অনেক বড় একটা ব্যাকশট খায়। যদি তার হুম। ইউরোপের কোনো ভিসা রিজেক্ট হয় তার থেকে বড় একটা মানে এক না অন্যরকম ফিল। স্বাভাবিক একটা মন খারাপ সো একটা লাগে। প্রিপারেশন নেওয়ার জন্য ওইজন্য তোমাকে আস্ক করলাম যে ইফ ইউ হ্যাভ সামথিং যদি কিছু হুম, বলার থাকে মনের মধ্যে তাদের জন্য বিকজ আমার যতগুলা অডিয়েন্স আছে সবাই মনে করো যে এমন যে তারা বাইরে যেতে চায় বা হুম, দেশের বাইরে যেতে চায় এমন না যে তারা বাংলাদেশে আছে জাস্ট হুমায়ুন রশিদ চ্যানেলের ভিডিও দেখতেছে তারা একটা প্রপার ইনফরমেশন দেয় এবং আমি হুমায়ুন সবসময় চেষ্টা করি যে আমাদের মতো আমার এখানে প্রফেশনাল কাউকে দরকার নেই আমি হুমায়ুন আছি আমার বন্ধু সাকিব আছে আমার বন্ধু অঙ্কন আছে আমার বড় ভাই রাজীব আছে যারা বিভিন্ন কান্ট্রিতে পড়াশোনা করতেছে তো তাদেরকে হুম। নিয়ে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে স্টুডেন্টটা ভালো একটা ইনফরমেশন পাবে সো স্টুডেন্টদের জন্য বা তাদের জন্য যারা ইউএসএ আসতে চায় সো এই সেটাই। তো আমি আমি যেটা বলব যে
আহ ফার্স্ট আমি যেটা বলবো, তাদেরকে বলবো আমি ট্রেনিং সেশনটা আর কি যাতে একটু ওইদিকে যাতে একটু ফোকাস দেয়। কারণ রাইট। কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রামে খুব কম পরিমাণ টাকা লাগতেছে আসতে। তারপরে তুমি মানে 1 বছরের মধ্যে ভালো একটা টাকা কামাই হচ্ছে। পাশাপাশি তুমি 1 বছরে একটা এক্সপিরিয়েন্স পেলা, তাও ইউএসএ থেকে। তো কেউ যদি চায় যে আমি দেশে ব্যাক করব, অবশ্যই সে পারবে। সে দেশে যাওয়ার পরে সে আহ, আমি আশা করি সে ভালো একটা পজিশনে থাকবে। কারণ ইউএসএ থেকে একটা এক্সপিরিয়েন্স লেটার নেওয়া এটা খুব গর্বের বিষয়, সত্যি কথা বলতে। রাইট, এটা সত্য। ঠিক আছে। তো আহ, সে হিসেবে আমি বলবো ট্রেনিং সেশনটা ফার্স্ট অ্যান্ড দেন স্টাডি। রাইট। সো সাকিব, আবারও বলতেছি থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আমি না, থ্যাংক লাস্টে ইউ। চলে আসছি। অ্যান্ড সবাইকে ধন্যবাদ যারা এই পর্যন্ত আসছেন। এবং আমি এই ভিডিওর ইয়েতে কোলাপ সেকশনে আমি অবশ্যই সাকিবকে মেনশন করে দেবো। যদি কোনো কিছু জানার থাকে ভিডিও ডেসক্রিপশনে কমেন্ট করবেন, আই মিন ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আমরা আশা করি রেসপন্স করার চেষ্টা করব, বা আমি রেসপন্স করি। সো সাকিব, আবারও থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড ইনশাল্লাহ কথা হবে। অ্যান্ড যারা ইনশাল্লাহ। হেল্প চায়, আমাদের কাজই আমরা, মানে তুমি বাইরে আছো, যদি কখনো কে হেল্প চাই তুমি তো করোই। সো আরো বেশি করতে হবে, বিকজ বাংলাদেশটা আমাদের নতুন একটা দেশ আসছে। সো অবশ্যই। উই নিড টু ডু সামথিং টুগেদার ফর আওয়ার কান্ট্রি। সো ওকে, সবাই ভালো থাকবেন। নেক্সট কি আসে দেখা যাক। সাকিবের মতো কেউ একজন আসবে, কিন্তু আমার সেম ফেসটাই থাকবে হয়তো। আমরা একসাথে, আমি যদি সাকিবের ওইখানে কখনো যেতে পারি, ইনশাল্লাহ সাকিবকে নিয়ে আমি একদম লাইভে একটা সেশন করব। তো ইনশাল্লাহ সাকিব, খুব শীঘ্রই। রাইট। সো ভালো থাকো, ইনশাল্লাহ কথা হবে। ইনশাল্লাহ বন্ধু, ভালো থাকো। ওকে। আল্লাহ হাফিজ।